হল রুমে একটা হালকা শিহরণ ছড়িয়ে পড়লো, কারো চোখে ঝিলিক, কারো চোখে বিস্ময়। হোস্ট হাসল প্রশংসায় ভরা মুখে। Wow, she must be so lucky. We can all clearly see Mr. Kayanat's deep love for his wife. So, Mr. Kayanat, could you sharing something that would help us understand that deep of your love even more profoundly? রিচার্ড চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। সে এখন আর অনুভূতি প্রকাশ করতে ভয় পায় না, কোনো সংকোচ কাজ করে না তার ভেতরে। নিঃশ্বাস টেনে নিয়ে চাপা স্বরে নির্দ্বিধায় বলে ফেলল, I am donating one of my kidneys to her. এক পলকেই থেমে গেল চারপাশের শব্দ, যেন বোমা ফাটলো নীরবতার মাঝখানে। সবার চোখ রিচার্ডের দিকে বিস্ময়ে শ্রদ্ধায়। কেঁপে উঠল এলিজাবেথের আড়ষ্ট কায়া। মাইকে উচ্চারিত প্রতিটি শব্দ যে তার শরীরে বিদ্যুৎই বই দিল। এলিজাবেথ ছুটল হলরুমের দিকে, পেছনে ছুটল ন্যাসওয়া, লুকাস। দুজনের কারোর ধারণা ছিল না এই সিদ্ধান্তের কথা। এলিজাবেথের ব্লাড গ্রুপ ছিল অত্যন্ত রেয়ার। রিচার্ড চেয়েছিল কেবল একজন নারী ডোনার, কিন্তু বহু খুঁজেও কাউকে পাওয়া যায়নি। সময় ফুরিয়ে আসছিল। শেষমেশ রিচার্ড সিদ্ধান্ত নেয় তারই একটি কিডনি যাবে এলিজাবেথের শরীরে। নিজের রক্ত এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করে নিজের শরীরকে রেডি করছিল রিচার্ড, কারণ ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছে কিডনি দিতে হলে রক্তের ম্যাচ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। ছুটতে ছুটতে মেয়েটা এসে দাঁড়ালো সেই নরপিশাচের সামনে। লোকটা হৃদয়হীন, তবুও বারবার ভালোবাসার সংজ্ঞা পাল্টে দেওয়া এক মানুষ। বুকে হাত চেপে অস্বাভাবিক ভাবে হাঁপাচ্ছে এলিজাবেথ। লোকে বলে ভালোবাসলে বলতে হয়, প্রাণ খুলে উজাড় করে দিতে হয়। তাহলে রিচার্ড কেন সবসময় ব্যতিক্রম? সে তো সীমা লঙ্ঘন না করেও বারবার বলে ভালোবাসি। মুখে নয়, চোখে এবং অ্যাকশনে বোঝায় কতটা ভালোবাসে। কিন্তু কিভাবে, কি করে? এমন ভাঙা বুক নিয়ে, এমন নির্বিকার মুখে, এমন অব্যক্ত চিৎকারে। অগ্নকেশী কন্যার উচ্চ কাপে আখিদয় জুজুম্বুর সুখের ছোঁয়ায় ভেজা অশ্রুতে রিচার্ড মাথা নাড়ি হেসে ওঠে। চোখের ইশারায় জানান দেয় এই অশ্রু কষ্টের অংশ হতে দেবে না সে। ভালোবাসার ক্ষেত্রে খুবই হিংসুটে আর হিসেবি লোক, ট্রিলিয়ন গ্যাংস্টার বস। এক ফোঁটা অশ্রু বিসর্জন মানে অনেক বড়সড় লস। অযাচিত কিছুর ভারে গলা জড়িয়ে আসে রিচার্ডের। কচি ঝোঁক গেলে জিভদের ঠোঁট ভিজিয়ে নেয়। কাদো চোখ দুটোতে তাকে থাকতে পারছেন আর ঘাড় ঘুরিয়ে নেয়, কিন্তু বেশিক্ষণ নয়। হঠাৎ করে চৌকিতে ফিরে তাকায় আর সকলের সামনেই কণ্ঠ উতলে চিৎকার করে ওঠে, জানের থেকে বেশি ভালোবাসি এলিজান। এলিজাবেথ আর নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল সে। ছুটতে গেল রিচার্ডকে জড়িয়ে ধরতে, কিন্তু ঠিক তখনই রিচার্ডের পেছনে বিশাল স্ক্রিনে ঝলসে উঠল আলো। থমকে গেল এলিজাবেথের পা। স্ক্রিনে চোখ যেতে রক্তশূন্য হয়ে উঠল মুখ, যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শরীর তুলে উঠল এদিক সেদিক, সামলে নিতে চাইলো নিজেকে, কিন্তু ভালো না। স্ক্রিনে বিকৃত করা এক ছবি, তারই মুখ, নিচে লেখা দাম $100 মিলিয়ন। পাশে টাইমার, আরেকটি কলামে ক্রমশ বাড়ছে সেই মূল্য। বেঁচে উঠছে অজস্র কুৎসিত মন্তব্য, লালসায় ভরা বিকৃত ভাষায় লেখা মন্তব্য। নিজেকে ভূমিকম্পের ঠিক কেন্দ্রবিন্দুতেই আটকে থাকা এক নিকৃষ্ট কীটের মতো মনে হলো এলিজাবেথের। চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, চোখের পলকে বদলে যাচ্ছে পার্টির সবার মুখ হয় অভিব্যক্তি। কেউই যেন এখন আর অতিথি নয়, বরং হিংস্রতা জর্জরিত শিকারে। রিচার্ড এলিজাবেথের দৃষ্টির উৎস অনুসরণ করে ঘুরে দাঁড়ায়। এক মুহূর্ত তার রক্ত মাথায় উঠে যায়। সামনে রাখা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারতে উদ্যত হয় স্ক্রিনে, কিন্তু তার আগে স্ক্রিন নিভে যায় রহস্যময়ভাবে। তবুও যা হওয়ার তা তো হয়ে গেছে ইতিমধ্যে। পাশে থাকা বিকৃত মস্তিষ্কের মানুষেরা টাকার বান্ডেল ছুটতে শুরু করে এলিজাবেথের শরীরের দিকে। এলিজাবেথ জমে আছে, নিশ্চল, নিস্পন্দন। শরীরে অনুভূতি নেই, কেবল চোখ বেয়ে ঝরছে পড়ছে অশ্রু টপচপ করে। রিচার্ড ছুটতে আসে, নিজের কোট খুলে জড়িয়ে দেয় এলিজাবেথের গায়ে। ন্যাসো, লুকাস স্তব্ধ ঠায় দাঁড়িয়ে। সবার লালসায় পড়া চোখ থেমে আছে এলিজাবেথের উপর। ছোট কোণে বিকৃত হাসি আর কি বিকৃত ভাষা। রিচার্ডের মস্তিষ্ক, সাইকো মস্তিষ্কে হিংস্রতা ঝেঁকে উঠছে। চোখ দুটো পশুর মতন জল করে ওঠে, তথে তৎ চেপে পড়লাম। আর একটা কথা, আর একটা শব্দ কারোর মুখ থেকে বের হলে রক্তের বন্যা বইয়ে দেব আমি। একজন বিদেশি ব্যবসায়ী কটাক্ষ ছুড়ে দিল, See, Mr. Kainat,
এমন একজন বাজারি মেয়ের জন্য এত আবেগ, যা একেবারেই অপ্রাসঙ্গিক। এমন মেয়েকে ভালোবাসা দিয়ে কি হবে? টাকা চললেই ঘরে আনা যায়। রিচার্ড গর্জে উঠল। সে বাজারি না, সে আমার স্ত্রী। বিদ্রুপ থামল না, আরেকজন এগিয়ে এসে বলল। কিন্তু নাম তো উঠেছে পতিতাদের সাইটে, শেষমেশে একটা বেশ্যাকে ঘরে তুললেন। সেম অন ইউ, মিস্টার কায়নাত। রিচার্ড দাঁতে দাঁত চেপে বলল। পুরুষ মানুষের ভালোবাসা সত্যি হলে সে বেশ্যাকেও ঘরের রানী বানিয়ে রাখে। পাশ থেকে আরেকজন হাসতে হাসতে বলল। আপনাদের মতো লোকের মুখে এসব বলি মানাই না বস। বলুন এখন কত দিলে ছাড়বেন? এলিজাবেথের সহ্যের সীমা ভেঙে গেল, ডুকরে কেঁদে উঠল। রিচার্ড শক্ত করে ওর মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে, কিন্তু ততক্ষণে শুরু হয়ে গেছে জঘন্যতম পর্ব। নিলাম, অদেশি বিদেশি ব্যবসায়ী আর আন্ডারগ্রাউন্ড মাফিয়ারা একসাথে ঝাঁপিয়ে পড়েছে। ডলার এমনভাবে ছুড়ে দিচ্ছে যেন কেউ একজনকে আত্মাকে কিনে নিচ্ছে। 150 মিলিয়ন, 200 মিলিয়ন, 300 মিলিয়ন, 500 মিলিয়ন। কেউ ভাবছে না, কেবল বলে যাচ্ছে। রিচার্ডের সমুদ্র নীল চোখে জমেছে অগ্নুপাতের জ্বালা, মুখ মুষ্টিবদ্ধ, হাতের শিরাগুলো গাঢ় রক্তে ফুলে উঠেছে। হুঙ্কার দিয়ে উঠল রিচার্ড। ন্যাসো, এদের মরণের পাখনা গজিয়েছে, ব্যবস্থা করো। আর হ্যাঁ, ওদের ব্যাংক ব্যালেন্সের হিস্ট্রি আমার ম্যানেজারের কাছে পাঠিয়ে দাও এই মুহূর্তে। আজ এই জায়গায় দাঁড়িয়ে আমি ওদের সমস্ত সম্পত্তি কিনে নিলাম। সকলেই শুটু ঠোক গিলে এক পা পিছিয়ে যায়, তবে একজন নড়েনি। আমাদের অত সহজ ভাববেন না মিস্টার কায়নাত। আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। এই মেয়েটিকে এক রাতের জন্য হলেও আমার চাই। ছাঞ্চা গলায় বলল। এই জিপ দিয়ে আমার স্ত্রীর সম্পর্কে আর একটা কথা বেরোলে সেই জিপ থাকবে তার পায়ের নিচে। রিচার্ড দাঁত চেপে বলল। লোকটা আবারও মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু তার আগে রিচার্ড হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হাঁটুর উপর এমনভাবে আঘাত করে যে লোকটা চিৎকার করে বসে পড়ে। তারপর কোনো বিলম্ব না করে রিচার্ড তার গলায় আঘাত করে, কণ্ঠনালী চূর্ণ করে দেয়। হাড়ের ভেতর চির ওঠা শব্দে ঘরের বাতাস কেঁপে উঠছে। এক হাতে লোকটা জিভ চেপে ধরে, অপর হাতে পাশের টেবিল থেকে ভেঙে নেওয়া গ্লাসের টুকরো ঢুকিয়ে দেয় জিভে। সজোরে টান দেয় রিচার্ড। রক্তাক্ত জিভটা মাঝখান থেকে ছিঁড়ে বেরিয়ে আসে। হরদম জুড়ে শীতল শিহরণ। লোকটা ছটফট করে ফ্লোরে পড়ে যায়। রিচার্ড সেই রক্তে ভেজা জিভটা ছুঁড়ে ফেলে এলিজাবেথের পায়ের কাছে। শিউরে উঠে পিছিয়ে যায় এলিজাবেথ। রিচার্ডের চোখে তখন আর কোনো হুঁশ নেই। সে ছুটতে গিয়ে এক হাতে ওর কোমর চেপে দিতে শুনিয়ে এলিজাবেথের হিলের সে তীক্ষ্ণ আগ্নেয় হিল দিয়ে বিঁধে দেয় সেই ছিন্ন জিব্বাটা। এবার এলিজাবেথের চিৎকার ওঠে, খামচে ধরে রিচার্ডকে। কেউ একজন চিৎকার করে গার্ড ডাকলো। হুড়মুড়িয়ে ঢুকতে থাকে শত শত নিরাপত্তা রক্ষী। রিচার্ড ততক্ষণে বুঝে গেছে এ ফাঁদ পূর্ব পরিকল্পিত। ন্যাসো লুকাস এক ঝটকায় অস্ত্র বের করে রিচার্ড ও এলিজাবেথকে আড়াল করে দাঁড়িয়ে যায়। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, তবে গার্ডদের সংখ্যা প্রচুর। শুরু হয় মারামারি, বন্দুকের গর্জন কেঁপে উঠছে চারিদিক। এলিজাবেথের শরীর কাঁপছে। রিচার্ড লুকাসকে ঢাক দেয়। লোকা গুলি চালাতে চালাতে সাড়া দেয়। জি বস। চোখে চোখে সব বলে দেয় রিচার্ড। লুকাস ছুট্টিকে বিশাল দরজাটা উপড়ে ফেলে, গার্ডদের রুখে দেয়। সরু এক ফাঁকার পথ খুলে দেয় পালানোর জন্য। রিচার্ড শক্ত করে এলিজাবেথের হাত চেপে ধরে। হলরুম ছাড়বার আগে সে একবার গ্রীবা বাঁকিয়ে চোখ রাখে সেই মুখগুলোর দিকে, যার কুচিত কথা বলেছিল এলিজাবেথকে নিয়ে। ওরা ছুটতে পালায় পশ্চিমের দিকে। ভেঙে পড়া এলিজাবেথের ছোটে টেপাটেপ কাঁপছে, চোখে সমুদ্র ভরা কান্না, থরথর করে কাঁপছে রক্তিম উষ্ঠতর। এলিজাবেথের ঠোঁট টেপাটেপ কাঁপছে, চোখে সমুদ্র ভরা কান্না, থরথর করে কাঁপছে রক্তিম উষ্ঠতর। রিচার্ড ঠোক গেল, কিছু না বলে ওকে টেনে বাথরুমে নিয়ে যায়। হঠাৎই কামড়ে ধরে এলিজাবেথের ঠোঁট। হতভম্ব হয়ে পড়ে এলিজাবেথ। ধাক্কা মেরে সরিয়ে দেয় রিচার্ডকে। কান্না ভেজা কণ্ঠে ঝাঁজ মেশানো তীব্রতা নিয়ে বলল, পেছনের শত্রুরা তেড়ে আসছে আর এই অবস্থায়ও আপনার রোম্যান্স করতে ইচ্ছে হচ্ছে? রিচার্ডের কানে যেন কিছুই যায় না। ছোটের দিকে আবারও ঝুঁকে এসে ঠান্ডা গলায় বলে, রোমান্সের শত্রুর কি সম্পর্ক? এটা মোডের বিষয়। এক ঝটকায় ছোটে ঠোঁট চেপে ধরে আবারও। এবার এলিজাবেথের ভেতর ফেটে যেতে চায়।
চোখ ঝাপসা হয়ে আসে কান্নায়। সে সজোরে কিলঘুষি মারতে থাকে রিচার্ডের বাহুতে। হঠাৎই রিচার্ডের চোখে ভেসে ওঠে হলরুমে সে বিকৃত মুখগুলো, তাদের খিনখিনে হাসি, লুলুপু চাহনি, কুৎসিত মন্তব্যগুলো মাথার ভেতর ছুরি হয়ে গেঁথে যায়। রিচার্ডের চেতনা জাগে। নিঃশব্দে সরে আসে এলিজাবেথের কাছ থেকে, দৃঢ় হাতের দরজার বাইরে থেকে লক করে দেয়। একবারও ফিরে তাকায় না। পেছন থেকে এলিজাবেথ কাঁদতে কাঁদতে চিৎকার করে ডাকে, কিন্তু সেই ডাক কোনো জবাব নেই। রিচার্ড ফিরে গেছে সেই তার চিরচেনা পৈশাচিক আত্মায়। হল রুমের দিকে পা বাড়ায় মৃত্যুর মঞ্চে নেমে যাচ্ছে এক নরকের নায়ক। এবার ফেরা যাক অতীতে। সেদিন তাকবীর এলিজাবেথকে সবটা বলেনি। এমন নয় যে সে চায়নি বলতে, বরং ভয় ছিল এই নরম হৃদয়ের মেয়েটা যদি জানতে পারে তারই বাবা নিজের জীবন বাঁচাতে তাকে এক প্রকার নিলামে তুলে দিয়েছিল, তাহলে মেয়েটা ভেতর থেকে ভেঙে পড়বে। একটি মাত্র সত্য তার জগৎটাকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে, এটা জানতো তাকবীর। ইলহাম বেনজির যখন বর্তমান মেয়র আর বিপক্ষ দলের প্রতারণার মাধ্যমে ফাঁসিয়ে নিজের ক্ষমতার বসেন, তখন সেই সব নেতাদের জেলে পুরে দেন। কিন্তু জেলে যাওয়া মানেই তো আর খেলা শেষ নয়। বাইরে থেকে রয়ে যায় তাদের অন্ধকার জগতের সঙ্গীরা। তখনকার বর্তমান মেয়র জেতার জন্য তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিল এক ভিয়েতনামি ক্যাসিনো লিডারের কাছে। তার কাছে থেকে নিয়েছিল 50 মিলিয়ন টাকা। কথা ছিল নির্বাচনে জেতার পর পরিশোধ করবে। কিন্তু মেয়র যখন ধরা পড়ে জেলে যায়, তখনই সে লিডার ক্ষিপ্ত হয়ে উঠে। সে রওনা দেয় রাশিয়ার দিকে টাকা আদায়ের আশায়। এখানেই মিলিত হয় দুই আগুন, ক্যাসিনো লিডার আর বিপক্ষ দলের সহযোগী মাফিয়া বস। একদিকে প্রতিশোধ পরায়ণ বিরোধী পক্ষের এক জন্তু, আরেকদিকে অর্থ ফেরত চাওয়া ক্যাসিনো লিডার। কিন্তু ইলহাম তখন ছিল সরকারি নিরাপত্তার চাদরে মোড়া। তাকে সরাসরি আঘাত করা সহজ নয়, কিন্তু যারা ছায়ার আড়ালে থাকে তারা তো আঘাত করে নীরবে, একেবারেই কড়া খা। তারা মিলে জাল বিছাতে থাকে ছলনার। গোপনে হাত মিলা ইতালি কুখ্যাত মাফিয়া ফাদারের সাথে, যার নাম শুনলেই তখন ইউরোপ কেঁপে উঠত। তখন তাদের চক্র পাকে পরিণত হয়, আর সেই পাকে জড়িয়ে পড়ে তাকবীর আর এলিজাবেথের নিঃশ্বাস। ফাদারের ইলহাম বেনজিরের প্রতি ক্ষোভটা ছিল বহুদিনের। তার এক রিপোর্টের ফাদারের কয়েকটি অবৈধ বিজনেস মুখ থুবড়ে পড়েছিল। প্রতিশোধ ছিল সময়ের অপেক্ষা মাত্র। রাশিয়ার মেয়র হওয়ার পরেও ইলহাম সাংবাদিকতা ছাড়েনি। সেই রাতে যখন কোরিয়া থেকে একটি মেইল আসে ইলহামের ইনবক্সে, তখনও তিনি বুঝতে পারেননি সেটা ফাদারের ছক ছিল। প্রফেশনালিজমের জন্য প্রতি এমন বিশ্বাস ছিল যে তিনি একাই রওনা দেন কোরিয়ার পথে, কোনো নিরাপত্তা ছাড়া। এয়ারপোর্টে নামতেই তাকে আটক করা হয়। চোখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয় ফাদারের প্রাসাদতম ম্যানশনে। দরজা খুলতেই সামনে এসে দাঁড়ায় ক্যাসিনো লিডার। ইলহামের দিকে তেড়ে আসে সে। টাকা লোভে পাগল হয়ে গিয়েছিল ক্যাসিনো লিডার। শুরু হয় নির্যাতন, কঠিন নৃশংস ধৈর্যের সীমা ছাড়ানো নির্যাতন। কিন্তু ইলহাম কি বলবে, কাকে বলবে, কিভাবে বলবে যে সে আবারও লোভে পড়ে ভেবেছিল একটা বিশাল প্রজেক্টে টাকা ঢাললেই রাতারাতি মিলিয়ন থেকে বিলিয়নিয়ার হয়ে যাবে? আর এখন তার অ্যাকাউন্ট খুলে দেখলে বোঝা যায় সব ফাঁকা, শূন্যতার মতোই নিঃসঙ্গ। ইলহাম বেনজির যখন বুঝলেন সে ক্যাসিনো লিডার আর সহ্য করছে না, তখন তিনি নিজেকে বাঁচানোর জন্য এক নিঃশ্বাসে বলে ওঠেন তিনি তার সমস্ত অর্থ স্ত্রী ও মেয়ের নামে লিখে দিয়েছেন। জোর করে একটি ফাঁদ তৈরি করেছেন যাতে তার স্বাক্ষরে সেই অর্থ ছোঁয়া না যায়। এলিজাবেথও মিস এলিসার সম্মতি ছাড়া 1 পয়সাও তোলা যাবে না। আর এলিজাবেথের বয়স তখন মাত্র 12। 20 না হওয়া পর্যন্ত সেই সম্পত্তির বৈধ উত্তরাধিকারও নয়। তিনি সময় চাইলেন ক্যাসিনো লিডারের কাছে। বললেন ঠিক 8 বছর পর যখন এলিজাবেথ 20-এ পা দিবে, তখন সমস্ত অর্থ ফেরত দেবেন। কিন্তু অতীতের ছলনায় কেউ আর তার কথায় আস্থা রাখতে পারল না। ক্যাসিনো লিডার বুঝে গেলেন এই লোকের কথা বিশ্বাস করা মানেই আত্মঘাতী হওয়া। তখনই খেলায় নামলো এক ভয়ঙ্কর চাল। মেয়েকে মাত্র 12 বছরের এলিজাবেথকে তুলে দিলেন নিলামে। ইলহামের ফোনে এলিজাবেথের ছবি দেখেছিলেন ক্যাসিনো লিডার। সেই ছবি তাকে স্তব্ধ করে দিয়েছিল। শিশু বয়স থেকেই যেন তার চোখে ছিল অভিশপ্ত সৌন্দর্যের এক ভয়ঙ্কর চৌম্বক।
ক্যাসিনো লিডারের মাথা ঘুরে গেল এক নতুন বুদ্ধি। যদি ইলহাম প্রতারণা করেও বাঁচতে চায় তাহলে এই মেয়ে দিয়েই তাকে ঘুরিয়ে দেওয়া যাবে। এমনকি 50 মিলিয়নের বদলে হাজার হাজার মিলিয়নও উঠে আসতে পারে শুধুমাত্র এলিজাবেথকে বিক্রি করে। সেই রাতের গোপনেই চালু হয় এক নিষিদ্ধ ওয়েবসাইট, একটি একান্ত নির্দিষ্ট পর্ণ সাইটে। যেখানে মেয়েরা বিক্রি হয় উচ্চ মূল্যে, সেখানে পোস্ট করা হলো এলিজাবেথের ছবি আগাম বুকিং দিয়ে। সেটি ছিল এক জঘন্য লেনদেনের নীল খসড়া, যেখানে মেয়েরা বিকয় মাংসের মতন দাম উঠে দেহের নিষ্পাপতায়। ওয়েবসাইটটি তৈরি হয় এমনভাবে যেন নিজের ইচ্ছে মতোই সচল হওয়ার ক্ষমতা রাখে। কোনো পাসওয়ার্ড নেই, কোনো মানুষ এটিকে হাতে ধরে চালাতেও পারবে না। শুধু একটাই শর্ত, আজ থেকে ঠিক 8 বছর পর যদি এলিজাবেথের বাবা চুক্তির অর্থ দিতে অস্বীকার করে, তাহলেই যেদিন এলিজাবেথের বিষ পূর্ণ হবে সেই রাতেই সাইটটি নিজ থেকে খুলে যাবে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ তখন প্রবেশ করতে পারবে সেই ওয়েবসাইটে, এবং সেই রাতে এলিজাবেথ হয়ে উঠবে এক বিক্রির জন্য উপলব্ধ নামমাত্র পণ্য। এটি সচল হলে নিষ্ক্রিয় করা যাবে। এছাড়া এই সাইটের বন্ধ করার কোনো উপায় নেই। সেই সাইটটি ছিল এক জাহান্নামের দরজা, যা তৈরি করা হয়েছে শুধুমাত্র পবিত্র মেয়েদের পতনের জন্য। ক্যাসিনো লিডার নিজের হারানো টাকা উদ্ধারের পথ খুঁজে পেলেও প্রতিশোধের আগুন জ্বলতে থাকে ফাদার আর সেই মাফিয়ার ভেতর। একদিন ক্যাসিনো লিডার অনুপস্থিতিতে তারা নৃশংসভাবে হত্যা করে ইলহাম বেনজিরকে। তারপর সেই মৃতদেহ পাঠিয়ে দেয় যেন রাশিয়ার কোনো চিহ্ন না থাকে। এটা সত্য, তাকবীর কখনোই এলিজাবেথের বাবাকে হত্যা করেনি, কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয় তাকবীরকে তখন যখন এলিজাবেথের মা মিস এলিসা বাংলাদেশে এসে মেয়েকে রেখে যান এবং কোরিয়া যাওয়ার প্রস্তুতি নেন ইলহাম বেনজিরের খুনির খোঁজে। এই খবর পৌঁছে যায় ফাদারের কানে। ফাদার তখন সেই মাফিয়ার মাধ্যমেই, যার সঙ্গে তাকবীরের ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ করে তাজুয়ার দেওয়ানের সঙ্গে। তারপর এয়ারপোর্ট থেকে অপহরণ করা হয় মিস এলিসাকে। তাকবীরের সেই পুরনো ঠিকানা ঘরের নিচে থাকা এক গোপন কক্ষে বন্দি করে রাখা হয় তাকে নির্ভীতে আড়ালে। একই বাড়িতে থেকেও টের পায়নি এলিজাবেথ। এরপর ফাদার আর তাজুয়ার হাত মেলায়, একসাথে শুরু করে কিডনি পাচারের কালোবাজারে। সেই অপরাধ জগতে তাকবীর যুক্ত হয়ে পড়ে। আর সেই রাতে তাজুয়ার দেওয়ান হাত মিলায় ইকবাল সাহেবের সঙ্গে। চুক্তি হয় এলিজাবেথ প্রাপ্ত বয়স্ক হলে তাকে বেঁচে দেওয়া হবে। সবাই ছিল একসাথে, কিন্তু প্রত্যেকের ভেতরে লুকিয়ে ছিল আলাদা আলাদা প্রতারণা। ছোট্ট এলিজাবেথ জানতোই না সে জড়িয়ে পড়েছে এক ভয়াবহ ও নোংরা ষড়যন্ত্রের জালে। তাজুয়ার দেওয়ান চেয়েছিল তাকে ব্যবহার করে কুৎসিত এক বাণিজ্য গড়ে তুলতে, অথচ ফাদার তাকে কড়া নিষেধ দিয়েছিল মিস এলিসাকে মারতে এবং এলিজাবেথকে ক্ষতি করতে, কারণ ফাদার একসময় ক্যাসিনো লিডারের কাছে দেওয়া ওয়াদা ভাঙতে চায়নি। তাজুয়ার পরিকল্পনা ছিল এলিজাবেথের স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে তারপর তাকে মোটা অঙ্কের দামে বিক্রি করে দেবে। সেই বিক্রির অংশীদার ছিল ইকবাল সাহেবও। তাই সেদিন যখন রিচার্ড এলিজাবেথকে তুলে নেয়, ইকবাল সাহেব যে ছটফট করছিলেন তা ভাগ্যের দুঃখে নয়, বরং তার গড়া স্বপ্ন ভাঙার আতঙ্কে। তবে এইসবের কিছুই জানতো না তাকবীর, জানতো না কে এলিজাবেথ, জানতো না মিস এলিসার সাথে তার সম্পর্ক কি। এলিজাবেথ এসেছিল তার জীবনে একেবারে হঠাৎ করেই, নিঃশব্দে, অজান্তে। সবকিছু জানা সূত্রপাত হয় তখন যখন তাকবীর নিজে লোক লাগায় এলিজাবেথের পেছনে, আর জানতে পারে তার বাবাও আগে থেকে লোক লাগিয়েছিল মেয়েটার গতিবিধির উপর নজর রাখতে। সন্দেহ ঘনীভূত হলে তাকবীর চাপের ফেলে তাজুয়ার দেওয়ানকে, আর সেখানে থেকে খুলে যায় সত্যের পর্দা। তাকবীর জানতে পারে কে মিস এলিসা, কেন তাকে বন্দি করে রাখা হয়েছে, কি সেই রহস্যময় ওয়েবসাইট যার ছায়ায় শ্বাসরুদ্ধকর হয়ে আছে অজস্র জীবন। সেদিন যেন আকাশটাই মাথায় ভেঙে পড়েছিল তাকবীরের। বাস্তবের নির্মমতায় তার বুকের ভেতরটা ছিঁড়ে দিয়েছিল নিঃশব্দে। ফাদার ছিলেন সূক্ষ্ম বিশ্লেষণের মনের এক রহস্যময় খেলোয়াড়, যার পাশে দাঁড়াতেন তার অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতের ইশারাও খুঁটিয়ে জানতেন তিনি। ঠিক সেভাবেই তাকবীরের অতীতে হাত দিলে বেরিয়ে আসে তাকবীর আর রিচার্ড আসলে দুই ভাই। তবে ফাদার কখনো তা প্রকাশ করেনি, বরং কৌশলে দুজনকে দিয়ে করিয়ে নেন এক প্রতিজ্ঞা।
কেউ কাউকে মারবে না। তিনি চেয়েছিলেন না এই দুই রক্ত একে অপরের রক্তে ভিজে যাক। কৌশলে তিনি নিজেকে সরিয়ে নেন কিডনি পাচারের ব্যবসা থেকে। সেই মাটির নিচের ঘর থেকে রিচার্ডকে মুক্তি দেওয়ার আগেই আড়ালে যোগাযোগ থাকলেও রিচার্ড জানতো না তাকবীরের সঙ্গে ফাদারের এত ঘনিষ্ঠ সম্পর্ক, বা ফাদার যে শুরু থেকে সব জানে। এমনকি ফাদার যে এলিজাবেথের বাবাকে হত্যা করেছিলেন তাও রিচার্ড জানতে পারে অনেক পরে, যখন রিচার্ড রেশমা মা ও এলিজাবেথের কথোপকথন শুনে রাশিয়ায় গিয়ে খুঁজেছিল এলিজাবেথের বাবার খুনিকে, মিস এলিসাকে। সত্য জানতে পারলেও সেই তাৎক্ষণিক কিছু বলেনি, কিন্তু সেই মুহূর্ত থেকেই জমে উঠতে থাকে ফাদারের প্রতি তীব্র ঘৃণা। তবে তখনও রিচার্ড জানতো না সে ভয়ঙ্কর ওয়েবসাইটের কথা, যেটা ঘিরে তৈরি হয়েছিল এক কালো জগৎ। জানে তখন যখন সে টের পায় বহিরাগত কেউ নজর রেখে চলেছে এলিজাবেথের উপর। একদিন সেই নজরদারের একজনকে ধরে ফেলে রিচার্ড, আর সেখানেই খুলে যায় সত্যের দরজা। শুরু থেকে সেই ক্যাসিনোর মালিক লোক লাগিয়ে রেখেছিল এলিজাবেথের পেছনে। এই খবর জানার পর রিচার্ডের ভেতর উপচে পড়ে এক ভয়। সে হয়তো হারাতে চলেছে এলিজাবেথকে। পাগলের মতো ছটফট করতে থাকে। সেই নিষিদ্ধ শহরের ওয়েবসাইটটি নিষ্ক্রিয় করার পথ খুঁজতে থাকে। তবে পথ চিনি প্রতিশোধের আগুনে জ্বলে উঠে রিচার্ড। এলিজাবেথের বাবার খুনের ন্যায় বিচার আদায়ে সে লুকাসকে পাঠায় রাশিয়ায়। লুকাস খুন করে বর্তমান রাশিয়ান মেয়রকে, যিনি 8 বছর আগে সেই খুনের কেস ধামাচাপা দিয়েছিলেন। আর রিচার্ড নিজে যায় ভিয়েতনামে, খুন করে সেই মাফিয়াকে, খুন করে সেই ক্যাসিনো লিডারকে। আর এই মিশনের ভেতরই দিয়েই ঝুঁকিতে পড়ে গিয়েছিল তার জীবন, স্ত্রীর সম্মান রক্ষার্থে। তবুও এত কিছুর পরও রিচার্ড কখনো এলিজাবেথকে সত্যটা বলেনি, কারণ সত্য জানলে এলিজাবেথ তাকে ভুল বুঝতো। কারণ সত্য মানে ফাদার বাবাকে খুন করেছে, সত্য মানে নিজের চাচা যার হাতে বিশ্বাসঘাতকতার ছুরি। কিন্তু সত্য তো চিরকাল চাপা থাকে না। একদিন এলিজাবেথ জানতেই পারত সবটা। তখন সে ভেঙে পড়তো তার বাবার রক্তাক্ত ইতিহাস শুনে। চুরমার হয়ে যেত চাচার মুখোশ। প্রথম থেকে এলিজাবেথ ছিল অসৎ লোকেদের লক্ষ্যবস্তু। তাই তো রিচার্ড নিজে হাতে গড়ে তুলেছিল এলিজাবেথকে, যেন তার অবর্তমানে কেউ তার কখনো তাকে ছুঁতে না পারে, যেন সে না থেকেও এক অদৃশ্য ঢাল হয়ে থাকে মেয়েটার পাশে। খারাপ ব্যবহারের মাধ্যমে কঠোর করেছে মেয়েটাকে, যাতে করে যেদিন সত্য সামনে আসবে ভেঙে না যায় মেয়েটা। দ্বিতীয় প্রশ্ন, তাহলে মিস এলিসা এখন কোথায়? তাকবীর এলিজাবেথের বিয়ের নাটক যখন মঞ্চস্থ হয় তখনও মিস এলিসা বন্দী ছিলেন দেওয়ান মঞ্জিলে। কিন্তু রিচার্ডের দৃশ্যপটে আবির্ভাবের পরে ফাদার বুঝে যান এই মানুষটি রিচার্ড যে অতীতের প্রতিটি গোপন দুঃস্বপ্ন তুলে আনবে আলোর মুখে। তাই আগে ভাগে খেলাটি সাজিয়ে রাখেন তিনি। তাকবীরকে তিনি নির্দেশ দেন এলিজাবেথকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যেতে, যাতে করে রিচার্ডও তার পেছনে সরে যায়। সেই ফাঁকে ফাদার রেয়ানের মাধ্যমে মিস এলিসাকে সরিয়ে নিয়ে যায় ইতালিতে। এজন্য তাকবীর আর এলিজাবেথ ইতালিতে পৌঁছানোর আগেই রেয়ান সেখানে উপস্থিত ছিল। আর এজন্যই মৃত্যুর আগে নাসির অস্পষ্টভাবে বলে গিয়েছিল ফাদার ছাড়া এখন আর কেউ জানে না কোথায় আছেন মিস এলিসা। কিন্তু ফাদারের মৃত্যুর সেই রহস্য নিয়ে যায় এক চোরাবলির গহ্বরে। শুরু থেকেই সবকিছুর মাস্টার মাইন্ড ছিল ফাদার। বিচে ছিলেন এমন এক মায়াজাল, যেখানে তাকবীর ছিল এক নির্বোধ গুটি, আর রিচার্ড সেই দাবার ছক ভেঙে দেওয়া এক বিদ্রোহী চাল। এখানেও একটি প্রশ্ন উকি দিয়ে দেয়, তাকবীর যেহেতু নির্দোষ, তাহলে সে এলিজাবেথকে কেন সবটা বলেনি? উত্তর, ভয়। মিস এলিসা বন্দি থাকাকালীন বহুবার তাকবীরকে দেখেছেন। এখন যদি তাকবীর নিজ হাতে এলিজাবেথের কাছে তার মাকে ফিরিয়ে দেয়, তাহলে এলিজাবেথও ভাবত তাকবীর সবকিছুর মূল। তার বাবার খুনি, তার মায়ের বন্দি দশার কারিগর সে। আর সেই ভুল বোঝার ভয় তাকবীরকে বেঁধে রাখে নিষ্পাপ হয়েও অপরাধীর মতো। দীর্ঘক্ষণ পর দরজাটা ধাক্কা মেরে খুলে ঝোঁকে রিচার্ড। হজমে রক্তের বন্যা বইয়ে দেয়। শার্ট রক্তে ভেজা, স্বচ্ছ আকাশে নীলরঙা চোখে একরাশ জেদ। এলিজাবেথের হাত চেপে ধরে রিচার্ড ছুটে চলে পেছনের গেটের দিকে।
চারিদিক থেকে ভাঙা কাচের মতো চিৎকার আসছে। বহিরাগতরা ভিতরে ঢুকে পড়েছে। স্যালুনের গাউন আর হিল সিন্ড্রেলা শোর এলিজাবেথ ঠিকভাবে দৌড়াতে পারছে না। রিচার্ড হঠাৎ থেমে যায়, চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে এক হাঁটু গেড়ে বসে পড়ে ওর সামনে। এক ঝটকায় গাউনের নিচের অংশ ছিঁড়ে ফেলে, হিল ছুঁড়ে ফেলে দেয় দূরে। তারপর আবারও ছুট। পেছনের গেটে পৌঁছানোর আগেই তারা দেখে সেখানে আর মুক্তির কোনো পথ নেই। আগুনের রেখার মতো ছড়িয়ে পড়েছে শত্রুদের ছায়া। রিচার্ড থমকে তাকায় এলিজাবেথের চোখে, তারপর ঠেলে দেয় ওকে এক করে। পরপরই রিচার্ড জানালার কাচ ভাঙে ধাতু পাওয়া যায়, কাছের টুকরো দিয়ে বানিয়ে ফেললো রক্ত পিপাসু এক অস্ত্র। আক্রমণ আসে একের পর এক, ঘুষি, লাথি, ছুরির কোপ। রিচার্ড সব নিতে নিতে এক অদ্ভুত নাচে নেমে পড়ে মৃত্যু আর জীবনের মাঝখানে। কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে চোখ, তবুও রিচার্ড একবার এলিজাবেথের দিকে থেকে চোখ সরায় না। ওদিকে এলিজাবেথ দাঁড়িয়ে ভয়ের চূড়ান্ত সীমায়। ওর চোখে এখন কেবল এক দৃশ্য, রক্তাক্ত রিচার্ড যে একাই দাঁড়িয়ে আছে শত শত্রুর বিরুদ্ধে, শুধুমাত্র তাকে বাঁচিয়ে রাখার জন্য। কান্না আসে এলিজাবেথের। আজ আর নিজেকে একা মনে হলো না। সহসা এক বুক সাহস সঞ্চয় করে নিচ থেকে তুলে নিল একটা শটগান। এলিজাবেথ ঠিক যখনই শুট করতে যাবে, হঠাৎই পেছন থেকে ভেসে আসে দৌড়ে আসা শব্দ। হাত ভর্তি মস্ত এক ছুরি নিয়ে ছুটে আসে এক আগন্তুক। পায়ের আওয়াজে চমকে পেছনে ফিরে তাকাতে এলিজাবেথের চোখ ছানা পড়া। মৃত্যুর স্পর্শ যেন নাকে এসে ঠেকে। ভয়ঙ্কর সেই লোকটা এতটাই কাছে যে আতঙ্কে দু হাত মুখে চেপে ধরে এলিজাবেথ। শুট করার আগে তার জীবনের সমাপ্তি লিখে দিতে চাইল সেই ছুরি। ঠিক সেই মুহূর্তে একটি ছুরি ঘূর্ণন বেগে উড়ে এসে কণ্ঠনালী থেকে মাথাটা ছিন্ন করে যায় লোকটার। রক্ত ছিটকে পড়ে চারিদিকে, মাংস ছিঁড়ে এমন এক কর্কশ শব্দ। কেঁপে উঠে এলিজাবেথ, চোখ খুলে তাকিয়ে দেখে তাকবীরকে। দেখতে চমকে উঠেছে। আজ আর সেই গারদের পোশাকে নেই তার গায়ে। কালো টি শার্ট, উপরে ডেনিম জ্যাকেট, জিন্সের প্যান্টে তাকবীর যেন একেবারে অন্য মানুষ। চোয়ালের দাড়িগুলো সাফ করে ফেলা, আজকেই শেভ করেছে স্পষ্ট বোঝা যাচ্ছে। কাজ ছুঁচি চুলগুলো কানের লতির বরাবরই চুড়ো করে ব্যথা। এলিজাবেথ থমকে দাঁড়িয়ে দেখে এই নতুন তাকবীরকে। তাকবীর পালিয়েছে পাগলাগারদ থেকে রিয়ানের সহায়তায়। রিচার্ড এই বিষয়ে না জানলেও তাকবীর জানতো ওয়েবসাইটে এলিজাবেথের বাবা ইচ্ছে করে ভুল জন্ম তারিখ দিয়েছিল। শুধু তাই নয়, সে জানতো আরও কিছু যা কেউ জানে না। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু পেছনে ফেলে ছুটে আসে। তাকবীর মাত্র এসেছে রিয়ানের কাছ থেকে। আজ সে রিয়ানের গলায় ছুরি বসাতে চায়নি, গিয়ে পায়ে পড়ে সাহায্য চাইতে। সেই কারণেই ওয়েবসাইটটি তখন বন্ধ হয়ে গিয়েছিল। আর আজকের এই আক্রমণগুলো, এটি সাধারণ কোনো পার্টি ছিল না, এটি একটি সাজানো ফাঁদ ছিল। ক্যাসিনো লিডার জানতোই ইলহাম বেনজির আর নেই, তাই টাকা পাওয়ারও সম্ভাবনা আর নেই। সেই সুযোগে সে আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের কাছে ওয়েবসাইটের কথা বলে প্রি অর্ডারে টাকা তুলে নিয়েছিল আর তাদের হাতে তুলে দিয়েছিল এলিজাবেথের লোকেশন। আজকের পার্টি ছিল শুধু একটা মুখোশ। তাকবীর পাগলের মতো ছুটে গেল সেই মাথাবিহীন লাশটার দিকে। পাশ থেকে রক্ত পাকা ছুরিটা তুলে নিয়ে বুক বরাবর আঘাত করতে লাগলো উম্মাদের মতন। অসংলের মধ্যে কাপা কাপা গলায় গঙ্গাতে গঙ্গাতে বলতে থাকে বারবার, কুত্তার বাচ্চা, সাহস কেমন করে হলো আমার এলাকার দিকে হাত বাড়ানোর? তোকে আজ আমি শেষও করে ফেলবো আজকেই। ওদিকে রিচার্ডের চোয়াল মটমট করে ওঠে তাকবীরকে দেখে। চোখে ভরা হিংস্রতা নিয়ে সে তেড়ে আসে এলিজাবেথের দিকে। তেড়ে আসা একজন আক্রমণকারীকে নিচে ফেলে দিয়ে তার বুকের উপরই পা দিয়ে চেপে ধরে এলিজাবেথের চোয়াল দু হাতে চেপে ধরে, কণ্ঠে ভরপর উন্মাদনা নিয়ে বলল, তুই শুধু আমার হয়ে থাক এলিজান। এইভাবে পুরো পৃথিবীকে পায়ের নিচে পিষে সকলের সামনে তোর ঠোঁটে ঠোঁট মেলাবো আমি। সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে বসে এলিজাবেথের উপর। তাকবীর থেমে যায়, নিষ্প্রিয় চোখে দেখে এই দৃশ্য। অনুভব করলো পাথর হয়ে গেছে তার ভেতরটা। দু চোখ থেকে অচেতনভাবে গড়িয়ে পড়ে দু ফোঁটা অশ্রু। ঠিক তখনই ভেসে আসে আরও পায়ের শব্দ। তাকবীর মূর্তি সজাগ হয়ে ছুটতে যায় গেটের দিকে। এক ঝলক চোখে দেখে এলিজাবেথ আর রিচার্ডকে, তারপর চিৎকার করে বলে, পালাও। রিচার্ড কোনো দিন এলিজাবেথকে নিয়ে রিস্ক নেবে না। সে ছুটে যায় এলিজাবেথকে নিয়ে। আর তাকবীর সে একাই দাঁড়িয়ে যায় মৃত্যুর মুখোমুখি। পেছন ফিরে চেঁচিয়ে ওঠে রিচার্ডের উদ্দেশ্যে, যেভাবেই হোক তোকে লোকেশকে বাঁচাতেই হবে।
রিচার্ডের গাড়ির ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে গেল একটা পুরনো ব্রিজের উপর। গতি থামতে পেছন থেকে আরো 5টা গাড়ি এসে তাদের ঘিরে ফেলল চারিদিক থেকে। একটু দূরে থামে আরেকটি গাড়ি, সেটা তাকবীরের গাড়ি। এতক্ষণ নীরবে রিচার্ডের গাড়িকে কভার করে এসেছে সে। রিচার্ড দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এলিজাবেথকে নিয়ে ছুটল ব্রিজের এক কোণে। ওকে একটা তুলনামূলক নিরাপদ জায়গায় রেখে শুরু করলো যুদ্ধ। একের পর এক আঘাতে ঘায়েল করতে থাকে আক্রমণকারীদের। ওইদিকে তাকবীরও গাড়ি থেকে বেরিয়ে তাদের দিকে ছুটে আসতে যাচ্ছে। ঠিক তখনই রেয়ান এসে পেছন থেকে তাকবীরকে আঁকড়ে ধরে। তার হাতে পাসপোর্ট আর টিকিট। উদ্বিগ্ন কণ্ঠে বলে, বস এখনই চলুন, আপনার ফ্লাইট কিছুক্ষণের মধ্যে। আপনি পাগলা গাড়ার থেকে পালিয়েছেন এটা এখনও প্রকাশ হয়নি। ওয়ারেন্ট বেরোনোর আগে আপনাকে দেশ ছাড়তে হবে। তাকবীর জোর করে হাত ছাড়াতে চায়, গলা রুদ্ধস্বরে বলে, আমি কোথাও যাব না রিয়ান। বস আপনি বুঝছেন না কেন? আপনি ফাঁসির আসামি। যে আঘাত পেলে ব্যথা আমি অনুভব করি, তাকে বিপদে ফেলে কোথায় যাব? তুমি পালাও। রিয়ান হতাশ, চোখ নামিয়ে নিয়ে গলা নামিয়ে বলে, আপনাকে একা ফেলে কিভাবে পালাই বস? সেদিন বৃষ্টি রাতে আপনি যদি আমাদের তুলে না নিতেন, শকুনে ছিঁড়ে খেত আমাদের। আমার ভাই বিতু বলে গিয়েছি হয়তো, কিন্তু আপনি দেওয়া নুনে আজও বেঁচে আছি আমরা। তাকবীর চুপচাপ তার কাঁধে হাত রেখে কিছু বলে না, শুধু একবার তাকায়। তারপর ছুটতেছে সে যুদ্ধের দিকে, যেখানে একা দাঁড়িয়ে আছে রিচার্ড আর এক কোণে লুকিয়ে আছে এলোকেসে। তাকবীরের নিঃশব্দ হৃদয়। রিচার্ড হিংস্র জন্তুর মতন একের পর একেকে নিধন করছে। চারপাশে শুধু আতঙ্ক আর মৃত্যুর গন্ধ। এমন সময় পেছন থেকে একটি রড উঁচিয়ে একজন তেড়ে আসে রিচার্ডের দিকে। রিচার্ড ঘুরে তাকে শুট করতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটি গুলির ছাঁচ তার কপাল ভেদ করে বেরিয়ে যায়। মৃতদেহটা রিচার্ডের পায়ের সামনে গড়িয়ে পড়ে। চমকে উঠে রিচার্ড পেছনে সামনে তাকায়, দেখতে পেল এলিজাবেথ, হাতে ধরা বন্দুক, চোখে মুখে কি তেজ, আর ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত এক চওড়া হাসে। দৃষ্টিতে অদ্ভুত এক বোঝাপড়া খেলে যায় তাদের দুজনের মাঝে। দুজনেই হালকা বাঁকা হেসে নেয়। এলিজাবেথ নির্ভর পায়ে এগিয়ে আসে, ছুটির কোণে সেই হাসে, দৃঢ় কণ্ঠে চাপা স্বর, I am have and he is mean in the end him and রিচার্ডের সামনে এসে এক হাতে তার গলা জড়িয়ে ধরে এলিজাবেথ, অন্য হাতে বন্দুক। হঠাৎ করে রিচার্ডের ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দেয় এলিজাবেথ এই রণক্ষেত্রের মাঝে। সেই সঙ্গে বন্দুকের ট্রিগারে চাপতে থাকে। গুলি ছুটতে গিয়ে বিতে থাকে মৃতদেহে, কিন্তু অবকাশ নেই। আরও এক চাক প্রহরী যেন দানব ছুটে আসছে তাদের দিকে। রিচার্ড এক হাতে জড়িয়ে ধরে এলিজাবেথের কোমর। এবার শুরু হয় একসাথে মৃত্যুর নৃত্য। দুজন দুদিক থেকে নিখুঁত ঘূর্ণনে ছুটতে থাকে গুলি। প্রতিটি গুলি এক একটি চুম্বন, এক একটি প্রতিশোধ। ভেতর থেকে আগুন বের হয় আর বাইরে মৃত্যু হয়। মৃত্যু আর আগুনের মাঝখানে তারা দুজন। পুরো ব্রিজটা এক মুহূর্তেই নরকে পরিণত হয়। চারিদিকে বিস্ফোরণ শব্দে কেঁপে উঠে আকাশ। গাড়িগুলোতে আগুন লেগে যায়, লাল ছায়া ফেলছে রক্তমাখা লাল লাশগুলোর গায়ে। বাতাস ভারী বারুদের গন্ধে, আর তার ভেতরে নিঃশব্দে ছুটে চলছে মৃত্যু। গুলির শব্দ যেন এক একটা তাণ্ডবের রিদম। রিচার্ড এলিজাবেথের আর তাকবীর তিন দিক থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আক্রমণকারীদের। তাকবীর ছায়ার মতো ছুটে গিয়ে একজনের গলা কেটে দেয় ছুরি দিয়ে। তাজা রক্তে সিক্ত হয় মৃত্তিকা। এলিজাবেথ এক হাতে 2টা ম্যাগাজিন বদলায়। ওর নিখুঁত নিশামায় প্রতিটি গুলি এক একটা মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। রিচার্ড একটা উল্টে যাওয়া ট্রাকের উপর গিয়ে উঠে 2 হাতে 2 গান তুলে নেয়। ঝড়ের গতিতে ঘুরতে ঘুরতে গুলি ছুটছে এক একজনের বুকে, আরেকজনের কপালে। হঠাৎ ব্রিজের নিচ থেকে উঠে আরেক দল শত্রু। তাদের দিকে তাকিয়ে শুধুই হাসে রিচার্ড। দাঁত কামড়ানো সিগারেট থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাঁকা এসে আওড়ায়, টাইম টু এন্ড দ্য পার্টি। তাকবীর একটা গ্রেনেড ছুড়ে দেয় সেদিকে। এক ঝলকেই হাড় মাংস ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে এদিক সেদিকে। আগুনের ঢেউ পুরো এলাকা গ্রাস করে। ব্রিজ এখন ধ্বংসস্তূপ। রিচার্ড এক লাফে নেমে পড়ে ট্রাক থেকে। পিলারের পাশে পড়ে থাকা আদমরা এক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে চেপে ধরে, বন্ধু জন্তুর মতো পেটাতে থাকে। পাশে এলিজাবেথ ধুলোমলিন ও ক্লান্ত এক পাশে হেলে বসে পড়েছে। রিচার্ড এতটাই উন্মাদ, এতটাই তাণ্ডবের মতো যে আশেপাশে দিন দুনিয়া অদৃশ্য তার কাছে। এই সুযোগে তাকবীর নীরবে তুলে নেয় পড়ে থাকা বন্দুকটা। ধোয়ার ভেতর থেকে
চোখ রিচার্ডের উপরে আটকে যায়। তার ট্রিগারে আঙুল রাখে, তবে চাপ দিতে পারে না। বুকের ভেতর কোথাও কিছু একটা তাকে থামিয়ে দেয়। এক অদ্ভুত দ্বন্দ্ব। নিজেকে ধিক্কার দিতে দিতে রাগে বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় তাকবীর। ঠিক তখনই ধোয়ার অতল থেকে ছুটে আসে একটি গুলি। তীব্র এক ঝাঁকুনিতে রিচার্ডের বুক ফেটে যায়, ছিটকে গিয়ে পরে রিচার্ড পিলারের ওপাশে। না! এলিজাবেথের গলায় উঠে আসে ছিন্ন ভিন্ন এক চিৎকার। ছুটে যায় সে রিচার্ডের দিকে, হাত বাড়িয়ে ছুটে চায় রিচার্ডকে, কিন্তু তার আগে রিচার্ডের শরীর গড়িয়ে পড়ে পানিতে। থমকে যায় এলিজাবেথের পৃথিবী। পাগলের মতো ছুটে গিয়ে পানিতে ঝাঁপ দিতে চায়। ঠিক তখনই পেছন থেকে তাকবীর এসে ঝাপটে ধরলো ওকে। হাউমাউ করে কাঁদতে থাকে এলিজাবেথ। সে যেতে চায় রিচার্ডের কাছে, বারবার ছটফট করে তাকে, তবে পারে না যেতে। শুধু ঘোলাটে চোখ দেখে কিভাবে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে রিচার্ডের শরীর। এক সময় আর দেখা যায় না রিচার্ডকে, শুধু রয়ে যায় রক্তিম হয়ে ওঠা জল। এলিজাবেথ লুটিয়ে পড়ল। মন আকাশে কালো মেঘের ঘন ঘটা বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গিয়েছে মন। স্বজন হারানোর শোকে গিয়ে উঠেছে এলিজাবেথের ভেতরটা। তবুও বাইরে দিয়ে পাথরের মতো শক্ত নির্বিকার। কাঁচা জানলা ভেদ করে ক্ষীণ কৌণিকে আসা ম্লান আলোয় দেখা যাচ্ছে কিভাবে আত্মা হারানো এক নির্বাক অপেক্ষায় ভাঙা কাচের মাঝখানে বিধ্বস্ত হয়ে বসে আছে এলিজাবেথ। শূন্য চোখে সময় গুনে যাচ্ছে নিরলস। আজ 3 দিন রিচার্ড নিখোঁজ, এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি তার। এলিজাবেথকে সেদিন তাকবীর মেনশনে নিয়ে আসে, তারপর সেও পলাতক। তাকবীরের নামে ওয়ারেন্ট বের হয়েছে। পুলিশ তাকে যেখানে দেখতে পাবে সেখানে ক্রস ফায়ার করবে। প্রথম দিন এলিজাবেথ কেঁদেছিল, খুব করে কেঁদেছিল পাগলের মতন। সব জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলেছিল, নিজেকে নিজে আঘাত করেছে সেদিন রিচার্ডকে বাঁচাতে পারেনি বলে। তারপর হুট করে স্তব্ধ হয়ে গেছে এলিজাবেথ। আর কাঁদল না, চিৎকার করলো না, ছুটে রিচার্ডের কাছে যেতে চাইল না। আকস্মাৎ তার এই পরিবর্তন দেখে ইবরাত অভিভূত। ইবরাত নিজেও নাসোকে নিয়ে শঙ্কিত। এই 3 দিনে ভেতরে নাসো কিংবা লুকাস কেউই ফেরেনি ম্যানশনে। শুধু নাসো ইবরাতের কাছে মধ্যরাতে ছোট্ট করে বার্তা পাঠিয়েছে, জানিয়েছে সে বেঁচে আছে। এতে করে বুকের উপর থেকে পাথর নেমে গেলেও বনের গুমড়ে ওঠা যন্ত্রণা তাকেও পড়াচ্ছে। হ্যাঁ, এলিজাবেথ বদলে গেছে। আগের সেই ভঙ্গুর এলিজাবেথ হলে এতদিনে ভেঙে চুরমার হয়ে যেত। অতীতে তারলো কাটা আর বানভাসে অশ্রুর তোড়ে নিজেকে হারিয়ে ফেলত। এক ঘোষিত মতাদর্শে নিজেকে শেষ করে দিত। কিন্তু এখন সে বদলে গেছে। প্রতিকূল সময়কে সে কেবল সহ্য করে না, শক্ত হাতের মোকাবেলাও করতে জানে। আর এই শিখনটা, এই দাঁড়িয়ে থাকা শেখাটা সে পেয়েছে তারই হাত ধরে। সেই লোকটাই তাকে শিখিয়েছে কষ্ট এলে কিভাবে বুককে শক্ত রাখতে হয়, আবেগ নয় বিবেক দিয়ে বিচার করতে হয়। লোকটা বলেছিল সংসার কিভাবে গড়ে তুলতে হয় সেটা সে শিখিয়ে দিবে এলিজাবেথকে। বলেছিল তারা একসাথে এমন একটা ঘর গড়বে যেখানে দুঃখ আশ্রয় পাবে না, কষ্টের থাকবে না কোনো ছাই। লোকটা কথা দিয়েছিল, আর সে তো এমন কেউ নয় যে কথা দিয়ে তা কথা ভেঙে দেয়। সে তো হিংসুটে ছিল। এলিজাবেথের নিঃশ্বাস ছুঁয়ে যাওয়া বাতাসকেও সে সহ্য করতে পারত না। এমন ইনসিকিউরিটিতে ভুক্ত যেন এলিজাবেথ তার একমাত্র পৃথিবী। তবুও কিভাবে পারবে সেই মানুষটা এলিজাবেথকে একা ফেলে চলে যেতে? না, এইটা অসম্ভব। মানুষটা ফিরবে, শুধু প্রতিশ্রুতির খাতিরে নয়, এলিজাবেথের জন্য ফিরবে। এই এক বুক আশা নিয়ে ভাঙা ভিতরেও তবুও এখনো দাঁড়িয়ে আছে এলিজাবেথ, শক্ত অবিচল। তার পরনে আগুন রাঙা লাল টুকটুকে শাড়ি, এমন লাল যা চোখে পড়ে মনে ধরে আর মন পুড়ে। হুট করে যখন রিচার্ড ফিরে আসবে তাকে সারপ্রাইজ দিতে, তখন উল্টো যেন সে নিজে চমকে ওঠে। সে আশা এলিজাবেথ গাঢ় রং বেছে নিয়েছে 2 দিন ধরে, যেন সেই লোকটাকে বোঝাতে পারে। লোকটা কি ভেবেছে সে খেলবে তার সঙ্গে? তার এলিজাবেথ সবটাকে সত্যি ভেবে কাঁদতে কাঁদতে মরবে? না, এলিজাবেথ কাঁদবে না। এবার সে ঠিক করে রেখেছে মুখোমুখি হলেই সমস্ত অভিমানের কথা বলে দেবে খোলাখুলি, দ্বিধাহীন। তবে ফিরুক আগে। কিন্তু ফিরছে কোথায়? 3 দিন হয়ে গেল। এতদিন তারা কখনো আলাদা থাকেনি, এক মুহূর্তও না। তাহলে কি এবার সে আর ফিরবে না?
সত্যি কি এলিজাবেথকে ভুলে গেছে? না 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 না। নিজের প্রশ্নে নিজেই হোঁচটকে প্রত্যুত্তর করে এলিজাবেথ। বাইরে শক্ত হয়ে রয়ে গেলেও ভেতরের অস্থিরতা থামাতে পারে না, আর হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে গুনগুনিয়ে কাঁদতে থাকে এলিজাবেথ। 3 দিন ধরে মুখে কিচ্ছু তোলেনি সে, সূর্যের আলোর সংস্পর্শে যায়নি, নিজেকে বন্দি করে রেখেছে শুধু অপেক্ষা, শুধু সেই এক আশা নিয়ে। ম্যানশনের প্রধান ফটকের দিকে চেয়ে আছে সে। ফিরবে, রিচার্ড ফিরবে, ফিরতে হবেই। হঠাৎ এলিজাবেথের চোখের সামনে প্রতিফলিত হতে থাকে কিছুদিন আগের ঘটনা। ডু ইউ লাভ মি মিস্টার কায়নাত? চকিতে এলিজাবেথের দিকে ফিরল রিচার্ড। অধর কোণে ঝলক দিয়ে উঠে শয়তানি, চোখ ভরা রোমাঞ্চিত আরতি, ছোঁচ কামড়ে হাসলো গ্যাংস্টার বস। অতঃপর স্বতঃস্ফূর্ত কদমে তার অর্ধাঙ্গিনীর দিকে এগিয়ে গেল এক দুর্নিবার আকর্ষণে। লেটস গো টু দ্য বেডরুম। আই উইল শো ইউ হাউ মাচ আই লাভ ইউ মিসেস কায়নাত। আপনি আমাকে কেন ভালোবাসেন? রিচার্ড দূর থেকে এক মসৃণ ঘূর্ণিতে এলিজাবেথকে ঘুরিয়ে কাছে নিয়ে এলে কোমর পেঁচিয়ে ওর মখমলের মতো কোমল কায়া তুলে নিল শূন্যে। শোভাময় সৌন্দর্য বিমোহিত দৃষ্টিতে চেয়ে গভীর স্বরে সুথল। আমি তোকে ভালোবাসি, শুধু ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ ভালোবাসি। ভালোবাসি তাই ভালোবাসি। ভালোবাসি বলে ভালোবাসি। ভালোবাসি হয় বলে ভালোবাসি। ভালোবাসি বেশি বাসি। আজ বাসি, কাল বাসবো, জনম জনম ধরে ভালোবাসবো, কারণ ভালোবাসি। পুরনো স্মৃতিচারণে আবারও চোখের কোণে নোনা জলে সিক্ত হয়। বুকের মধ্যিখানে রিচার্ডের ব্লেজার চেপে ধরে ফুপিয়ে কেঁদে ফেলো এলিজাবেথ। অভিভূত হয় কে যেন ইস্পাত দিয়ে সজোরে করাঘাত করছে তার পাঁজরের হাড়ে। হঠাৎ গাড়ির কর্কশ হর্নের শব্দে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো এলিজাবেথ। ছুটে গেল টেরেসে, দেখতে পেল লুকাস আর ন্যাসো এসেছে। এলিজাবেথের মনের কোণে সুপ্ত আশার আলো জ্বলে উঠল। হৃদ চিত্তে সে ছুটে গেল নিচে। লুকাস সবে বসতেই যাচ্ছিল, ক্লান্তি অবসাদ ধুয়ে একটু স্বস্তির খোঁজে, তবে আর হলো কই। প্রলয়ঙ্কারী ঢেউয়ের তালে এলিজাবেথ ছুটে এসে লুকাসের কলার খামচে ধরল। বিন্দু সম মুহূর্ত ব্যয় না করে ইস্পাতের মতো ধারালো কণ্ঠে প্রথমেই জানতে চাইল, উনি কোথায়? লুকাস অপ্রস্তুত ছিল। হতভম্ব হয়ে এসে তাকালো ন্যাসোর দিকে। ন্যাসোর চোখ ইব্রাতকে খুঁজছে। তখনই উপর থেকে নেমে আসে ইব্রাত। অষ্টাদশীর ভেতর কেঁপে উঠে ন্যাসোর কাটা ছেঁড়া শরীর দেখে আখির মায়া ভরা মৃগ নয়নী চোখ দুটো ভিজে গেল তৎক্ষণাৎ। কি হলো বলুন, উনি কোথায়? লুকাস চোখ বুজে নিল নিবিড় নৈশব্দে। অদৃশ্য ভারী জাতীয় কিছু একটার তীব্র ধাক্কা গিয়ে লাগলো এলিজাবেথের বুকে। সহসা আগ্রা হয়ে গেল তার হাত। এলিজাবেথের রক্তাভ মুখাবের সচকিত চোখের মণিযুগল ঘুরিয়ে তাকালো ন্যাসোর দিকে। পরপর কয়েকবার শুষ্ক ঢোক গিল, ফের জিজ্ঞেস করলা, আমার উনি কোথায়? ন্যাসো নির্বাক নির্জীব ভাবে মাথা নুয়ে ফেলল সে। তার নত দৃষ্টি নিবিষ্ট দেখে এলিজাবেথের শরীর টলে উঠল। সে পিছিয়ে গেল এক কদম। শরীরের রক্ত চলাচল তীব্র হয়ে উঠে অন্তরে আধার নামে। এবার ছুটে এসে বোনকে পেছন থেকে আগলে ধরল। থরথর করে কাঁপছে এলিজাবেথের কণ্ঠস্বর। ভাইয়া বলুন না উনি কোথায়, আমার ওনাকে প্রয়োজন। তারা দুজনে যথেষ্ট পরিমাণ আহত, শরীরে অজস্র ধ্বংসযজ্ঞের চিহ্ন। কিছু কিছু জায়গা থেকে এখনো চিরচি রক্ত ঝরছে, কারণ এখনো সেদিনের পোশাক ছিঁড়া পোড়া কাটা রক্তে ভেজা। তাদের অপরাধীর ন্যায় নত দৃষ্টি নিবিষ্ট দেখে এলিজাবেথের চোখ মুখে বিদ্যুৎ চমকানোর মতো হিংস্রতা ফুটে উঠল। সে আবারও তেড়ে গেল লুকাসের কাছে, চেপে ধরল কলার। ওর বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদ চিৎকার দিয়ে বেরোয়। খোদার কসম আমি সব ধ্বংস করে ফেলবো, আপনাদের কাউকে ছাড়বো না আমি। সত্যি করে বলুন উনি কোথায়। আপনারা আমাকে বাধ্য করবেন না একজন গ্যাংস্টারের ওয়াইফের ক্ষমতা দেখাতে। লুকাস বিপাকে পড়ে। এই মুহূর্তে নিজেকে আবিষ্কার করলো ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আটকে থাকা বিধ্বস্ত এক শরীর। সে আমতা আমতা করে, আসলে বাড়তি কোনো কথা নয়, আমি শুধু জানতে চাই উনি কোথায়। বাঁচতে চাইলে তাকে এক্ষুনি আমার সামনে এনে দেন। নাসো দৃষ্টি ফিরিয়ে রেখেছে, লুকাসের দিক তাকাচ্ছে না। লুকাসের এবার কেঁদে ফেলতে ইচ্ছে হলো। ম্যাম সত্যি আমি কিছু জানি না। এলিজাবেথ লুকাসের কলার ছেড়ে দিয়ে ডাইনিং টেবিল থেকে ফলের ঝুড়ি থেকে এক রহমায় তুলে নিল ধাতব নাইফ। সরাসরি তাক করে ধরল লুকাসের কণ্ঠনালী বরাবর। চমকে উঠল সকলে। নাসো ইব্রাত বিহ্বল হয়ে তাকালো এলিজাবেথের দিকে। লুকাস এবার কেঁদেই দিল, শীর্ণ স্বরে বলল, যত দোষ লোকা ঘোষ, কিছু হলেই সবাই আমাকে ধরে কেন? আপনার অ্যাক্সিডেন্ট বলে বস আমাকে ধরে,
বসের গুলি লাগলো, এখানেও আপনি আমাকে ধরছেন? কেন কেন কেন? তখনই একজন গার্ড প্রবেশ করলো ভেতরে, নতজানু হয়ে বলল। একটু কফি এসেছে। গার্ডটি তৎক্ষণাৎ সরে গেল। চোখের কোণে জমে থাকা সুপ্ত এক আশার আলো মুহূর্তে নিভে গেল, আর তার ছায়া অক্ষিপট ছেড়ে গিয়ে দাঁড়ালো শূন্যতার দ্বার প্রান্তে। অদৃশ্য কোনো শিহরণ না, যেন এক অভ্যন্তরীণ কম্পনের ঢেউ এলিজাবেথের শরীর বয়ে ঠেলে দিল তাকে লনে রাখা সেই কফিনের সামনে। একজন গার্ড ঢাকনাটি সরাতেই শিউরে উঠল সবাই। ইব্রাত ঠুকরে কেঁদে উঠল। ন্যাসা ওকে বুকের মাঝে চেপে ধরল, তার চোখে গলানো কাচের মতন ঝাপসা বিস্ময়। লুকাস তাকিয়ে আছে রিচার্ডের নীলাভ প্রাণহীন মুখের দিকে, নির্বিকার নিস্তব্ধ। চারপাশ যেন এক ভয়াল নীরবতাকে জড়িয়ে নিল। হালকা শীতল হাওয়া বইল। সেই কঠিন হৃদয়ের গার্ডদের চোখেও জমে উঠল জল। তবে এলিজাবেথের চোখে এক বিন্দুও পানি নেই। সে কফিনের কাছে এগোলো না, দূর থেকে দাঁড়িয়ে কণ্ঠে রুড়ো ঝাঁজ মিশিয়ে চিৎকার করলো সেই অসভ্য লোকটার উদ্দেশ্যে। উঠুন, ভেতরে চলুন, অনেক মজা হয়েছে। অসভ্য লোকটা উঠল না, সাড়া দিল না, চুপচাপ নিবিড় নৈশব্দে শুয়ে আছে। এলিজাবেথ ঠোঁট কামড়ে ধরল, জোরপূর্বক আটকাতে চাচ্ছে ঠোঁটের কম্পন। সে এবার বিরক্তি মাখা চেহারায় বলল, আরে উঠুন না, আর মজা না, অনেক হয়েছে লুকোচুরি। এবার চলুন, আমি খাবো। 3 দিন ধরে আমি খাইনি, একসাথে খাবো বলে। চলুন মিস্টার কায়নাত। এবারও কোনো সারা শব্দ না পেয়ে এলিজাবেথ ধীরে ধীরে এগিয়ে গেল কফিনের ভেতর থেকে। রিচার্ডের হাতটা টেনে ধরতে ঝাঁকুনি খেলো তার শরীর। খুব ঠান্ডা, না নিচক ঠান্ডা নয়, মৃত্যুর ঠান্ডা। এলিজাবেথ এবার সম্পূর্ণ দৃষ্টিতে তাকালো রক্তস্নাত ও দীর্ঘদেহী স্থির দেহটার দিকে। কি নির্মম সে মুখায়ব, অথচ কেমন অসহায় ফ্যাকাশে। রক্তহীন শরীরটা যেন ধারালো এক অস্ত্র হয়ে বিদীর্ণ করে দিল এলিজাবেথের অভ্যন্তর। বুকের মাঝখানে মুচড়ে উঠল এক বেদনাভার অনুভূতি নামহীন। সে বারবার দ্রুত ঠোক গেল মনের অন্ধকার অলিন্দে। গুমড়ে থাকা সব অশুভ নির্দয় ভাবনা গিলে ফেলতে চাইল, কিন্তু শরীরের প্রতিটি স্নায়ু ততক্ষণে যে তীব্র প্রতিক্রিয়ায় কাঁপছে। হাত দুটো থরথর করছে। শ্বাসেন এক শূন্যতায় হেঁটে বেড়ানো এলিজাবেথ কাঁপতে থাকা আঙ্গুল রাখলো রিচার্ডের রুক্ষ পুরুষালী নাকের কাছে। নারীর একটুকুও স্পন্দন নেই। মুহূর্তেই শরীর ছিটকে গিয়ে পড়ল লনের সবুজ ঘাসে। গলার স্বর ফেটে বিদীর্ণ হয়ে বেরিয়ে এলো হৃদয় ছেঁড়া চিৎকার। না! দু হাতে সদ্য গজে ওঠা ঘাস খামচে ধরে মাটিতে মুখ গুজলো। গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় বারবার উচ্চারণ করতেই থাকে, এটা স্বপ্ন, এটা স্বপ্ন, এটা বাস্তব না হোক খোদা। হঠাৎ মাটি থেকে ঘাস খামচে ছিঁড়ে আকাশের পানে তাকে চিৎকার করে উঠল এলিজাবেথ। বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদ চিৎকার দিয়ে বেরোয়। এটা সত্যি হতে পারে না। কি জানি কি হলো, হুট করে এলিজাবেথের হুড়মুড়িয়ে উঠে গেল কফিনের কাছে। রিচার্ডের কলা শক্ত করে চেপে ধরে চেঁচাতে থাকে, আপনাকে এক্ষুনি উঠতে হবে। আপনার সাহস হলো কি করে আমায় ছেড়ে দূরে চলে যাওয়ার? আপনার মুক্তি নেই আমার কাছ থেকে। এখনো অনেক কিছু বাকি রয়ে গিয়েছে। আপনি আমাকে কথা দিয়েছেন, আমাকে সন্তান দেবেন, সুন্দর একটা সংসার দেবেন। আপনাকে আপনার দেওয়া কথা রাখতে হবে মিস্টার কায়নাত। উঠুন বলছি, আমার খুব কষ্ট হচ্ছে। দেখুন না, আমার চোখ দিয়ে পানি পড়ছে। জবাব না পেয়ে এলিজাবেথের অস্থিরতা আরো বেড়ে গেল। চোখের কোণ থেকে চুপচুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিচার্ডের হিলসে বর্ণ ধারণ করা ছোটে। 2 হাত বাড়িয়ে কুয়াশা ভেজা স্পর্শে ছুঁয়ে দিল রিচার্ডের রুক্ষ চওড়া চিবুকখানা। সুতীব্র আবেগের ভারে ভেঙে পড়েছে মেয়েটা। ভেতরে ভেতরে চুরমার হয়ে যাচ্ছে সব প্রতিরোধ। কণ্ঠ বুঝে এসেছে কান্নায়। চোখে ভেসে আছে হাজার না বলা কথা। নিভৃত কোমল কান্না ঘেরা স্বরে এলিজাবেথ ডাকল, রিচার্ড জানগো। উঠে না, কথা বলে না, চিরাত গম্ভীরতায় শুয়ে আছে সে। এলিজাবেথ আকস্মাৎ জড়িয়ে ধরলো পাথরের মতো শক্ত শরীরটা। হাউমাউ করে কাঁদতে কাঁদতে থাকলো মির্জা। এটা হতে পারে না, কখনোই না। উঠুন না প্লিজ, আমি আপনাকে কোথাও যেতে দিব না। আপনাকে ছাড়া যে আমি নিঃস্ব। আমার বাপ নেই, মা নেই, পেটের সন্তানটাকেও হারিয়েছি। আপনি ছাড়া কেই বা আছে আমার, বলুন না। জানগো, ওঠেন না। আপনাকে এই অবস্থায় আমি দেখতে পারছি না যে। আমার অন্তরটা ফেটে যাচ্ছে। ও জান, উঠুন না। আপনার
এলি জান কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে সে। একটু তাকিয়ে দেখুন না জান, আমার হৃদয়ে আপনার নাম লিখেছি। এত আপন আপনি কিভাবে দূরে চলে যেতে পারেন? ছেড়ে যাওয়ার কথা তো ছিল না। আমি তো বাঁচতে চাই, এত কিছুর পরেও আমি বাঁচতে চাই আপনাকে নিয়ে। আমায় বাঁচার স্বপ্ন দেখিয়ে আপনি পালানোর পায়তারা করছেন। আমি আপনাকে কখনো মাফ করব না, কখনো না। আপনি আমায় সুখের আলো দেখিয়ে আধারে ঢেলে দিয়েছেন। আমি কিভাবে বাঁচবো আপনাকে ছাড়া? কিভাবে আমি লড়াই করব সবার সাথে? কিভাবে আমার সন্তানের খুনিদের শাস্তি দিব? কিভাবে? বলে দিন। বলে দিয়ে গেলেন না কেন? কোথায় আপনার ভালোবাসা, কোথায় আপনার তেজ? আত্মত্যাগের মাঝে বিহীন করে দিলেন সব। এই ভালোবাসা তো আমি চাইনি, আমি শুধু আপনাকে চেয়েছি। আপনার ভুল, আপনার পাপ সমস্তটা কবুল করে আপনাকে ভালোবেসেছি। তবু আমি কেন হারালাম আপনাকে? আমাদের প্রেম হলো, সংসার হলো না। আমাদের প্রেম হলো, সংসার হলো না রিচার্ড কায়নাত। কিভাবে আমি সহ্য করব? কোথায় লুকাবো এই ক্ষতের দাগ? আমরা এক হয়েও কেন একত্রিত হতে পারলাম না? উপসংহারে কেন মিলন হলো না আমাদের? হঠাৎই এলিজাবেথের আচরণ ছড়িয়ে পড়ল এক বন্য হিংস্রতা। সে নিজেই জানে না কি করছে, কেন করছে। উন্মাদনার ঘূর্ণিতে পড়ে গিয়ে শুরু করলো জোরে জোরে কিল ঘুষি মারা রিচার্ডের স্তব্ধ বুকে। পাশ থেকে ইবরাত ছুটে এসে বোনকে থামাতে চাইল, বুকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুই কাজ এলো না। এলিজাবেথ কেন যেন অদৃশ্য অমুক শক্তির কবলে পড়ে গেছে। চোখ জ্বলছে, পাগল করা যন্ত্রণা। সে কাঁপতে থাকা কঞ্চে ফেটে পড়া গলা চিৎকার করে চেঁচাতে লাগলো, কুত্তার বাচ্চা, জবাব দিয়ে যা। কি করে তুই চলে যেতে পারিস? জানোয়ারের বাচ্চা, তুই কিভাবে পারলি আমাকে একা রেখে চলে যেতে? কিভাবে পারলি? তোর পাষাণ হৃদয়ে একটু দাগ কাটলো না? বাচ্চা ওঠ, তোকে আমার সঙ্গে থাকতে হবে। হয় আমার কাছে ফিরে আয়, নয় আমাকে সঙ্গে করে নিয়ে যা। আমাকে তখন কেন একসাথে বাঁচার স্বপ্ন দেখিয়েছিস? যদি সাথেই না থাকবি, চোখ খোল জানোয়ারের বাচ্চা, তাকা আমার দিকে। দেখ আমি কিভাবে ছটফট করছি, আমার ভেতরটা ফেটে যাচ্ছে। তুই তো তোর দাফনের আগে আমাকে জিন্দা দাফন দিয়ে গেলি। খোদা মৃত্যু দাও, মৃত্যু দাও খোদা, আমার মৃত্যু দাও। তোমার সৃষ্টির অন্তর ঝলসে যাচ্ছে। সে আবারও ঠকিয়েছে খোদা। জানোয়ারটা আমাকে আবারও ঠকিয়ে চলে গেছে সে স্বার্থপরের মতো। কার জন্য বাঁচবো আমি? লোকটা তো আমাকে মেরে দিয়ে গেল। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঝরে পড়া শুকনো পাতার মতো নিচে বসে পড়ল এলিজাবেথ। আজ সকলে কাঁদছে, মেয়েটার কান্নায় কাঁদছে কায়নাত ম্যানশনের প্রতিটি ইট। শুধু কাঁদছে না তিনজন মানুষ, একজন যে চিরনিদ্রায় শায়িত, আর দুজন লুকাস আর ন্যাসা। তাদের কোনো অভিব্যক্তি নেই, নির্বিকার শটান দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে কোথা থেকে যেন তাকবীর ছুটে আসে এই খবর পেয়ে। গার্ডদের ভিড় ঠেলে কফিনের সামনে যেতেই থমকালো সে। বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলো। হঠাৎ করে বুকের ভিতর টান ধরলো, কারণটা ঠিক বুঝে গেল না। সে তো ভীষণ নির্দয় নিষ্ঠুর, তার কাছে কোনো মূল্য নেই সম্পর্কের। বরাবরের মতো এখনো অস্বীকার করে যায় এই সম্পর্ককে। তারপরও কিসের টানে সে এখানে ছুটে এলো? এটাই কি তবে রক্তের টান? তাকবীর ফাঁপা দৃষ্টিতে তাকালো নিচে, হালকা চোখ নামিয়ে নীরবে ক্রন্দনত এলিজাবেথের কাঁধে হাত রাখতেই যাচ্ছিল। ঠিক তখনই কফিনের ভেতর থেকে বেরিয়ে আসে হুঙ্কার, কুত্তার বাচ্চা, স্পর্শ করবি না ওকে। মুহূর্তে বিস্ফোরণ ঘটলো, আকাশ চোপে বিস্ময়ে চমকে উঠলো সকলে। শুধু ঠোঁট কামড়ে হাসলো ন্যাসো আর লুকাস। ইব্রাতের সারা শরীর কেঁপে উঠে ভূত বলে ছুটতে গিয়ে মুখ লুকালো ন্যাসোর বাহু জড়ে। তাকবীর হতবিহ্বল হয়ে পেছন ঘুরতে দেখতে পেল রিচার্ড বসে আছে, ধারালো চিবুকে তরতাজা টকবকে ক্রজ। রক্তিম চোখে গ্রীবা বাকিয়ে তাকালো তাকবীরের বিহল ও কৃষ্ণ গহ্বরে। তার কথা তেজ যেন হাওয়ার ধারালো ছুরির কাটার মতন মুহূর্তে কেটে দিল শোকাচ্ছন্ন পরিবেশের গুমটতা, খুঁজতে ঝলঝল করতে থাকা গার্ডদের অবয়ব। রিচার্ড এক লাফে নেমে গেল কফিন থেকে। তাকবীরের মুখোমুখি দাঁড়িয়ে তাদের দাঁত পিষে পড়ল। স্টে অ্যাওয়ে ফ্রম হার, শি ইজ মাইন। শাসন বাক্য সম্পূর্ণ করে তাকালো রিচার্ড পাশে এলিজাবেথের দিকে। সে দৃষ্টিতে ছিল বজ্রপাতের আগে নেমে আসা নিস্তব্ধতা। এক তীব্র তড়াকে পরিবর্তন ঘটল রিচার্ডের চোখের দৃষ্টি, যেন শত সহস্র শীতল ঢেউ এসে ধাক্কা দিল এলিজাবেথের মুখমণ্ডলে। হাওয়ায় উড়ে গেল লাল কেশরাশি, আশ্রে পড়ল ভেজা গালপচে। সময় থেমে রইল। এলিজাবেথ নির্জীব চোখে তাকিয়ে থাকে, নীরব নিষ্পৃহ, অথচ কি নিদারুণ অভিমান
লুকিয়ে সেই চাহনিতে, দুটো চোখ, একটা দংশিত প্রেমে পোড়া, আরেকটা অপরাধ বোধে পড়ে দাঁড়িয়ে থাকা একে অপরের দিকে। বাকি জগৎটা নিঃশেষে গলে গেছে তাদের মাঝখানের তাপমাত্রায়। রিচার্ডের কানে তখনও বাজতে থাকে এলিজাবেথের বলা সেই শব্দগুলো। ছুটির কোণে ফুটে উঠে এক তপ্ত প্রাপ্তির হাসে। রিচার্ড হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দিতে চায় কেশগুচ্ছ, কিন্তু এলিজাবেথ সেই অভিমানে জর্জর থাকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হাত। ঠান্ডা এক শীতল স্বরে ডাকলো, গ্যাংস্টার বস। আমার ইলিজান। লয়ার। শুধু এই দুই শব্দই ফেলে এলিজাবেথ ছুটতে চলে যায়। অন্যদিক হলে রিচার্ড রক্তই ফুটে উঠত। সে ভেঙে দিত দেয়াল, গর্জে উঠত পুরো ম্যানশন। কিন্তু আজ সে শুধু হাসল, নিষ্পাপ, উষ্ণ, শান্ত এক হাসি ফুটল তার অঝোর কোণে। সে ছুটতে যায় পেছনে, যেন এক নস্টালজিক ছেলে মানুষ যাকে ছেলেবেলায় প্রথম ভালোবাসার মেয়েটি দূরে ঠেলে দিয়েছে। হাওয়ায় উঠছে রিচার্ডের কোট, ঠিক যেভাবে উঠছে রুশকন্যার রেশমি কেশরাশি। বাতাসে মিলিয়ে যাচ্ছে রিচার্ডের গায়ে রক্তমাখা ঘ্রাণ, ক্লান্ত শরীর, ক্ষতবিক্ষত বুক, তবুও চোখ মুখে উজ্জ্বল প্রফুল্ল এক দৃপ্তি। পেছন থেকে নিদারুণ কোমলতা মাখানো গলায় ডাকলো রিচার্ড, হেই জান, সরি। এলিজাবেথ থামে না। আজ তার হৃদয় খুঁজছে দিয়েছে রিচার্ড। এমন ঠাট্টা, মৃত্যুর মতো বিষাদ নিয়ে সে ছুটে চলে যেতে থাকে ম্যানশনের দিগন্ত রেখা পেরিয়ে। রিচার্ড আজও রাগে ফুঁসে উঠে না, বরং ছেলে মানুষের মতো দৌড়াতে থাকে অভিমানী কন্যার পেছনে, ঠিক যেভাবে সেন্ট মার্টিনের সেই বিকেলে ছুটেছিল। জান, আই এম রিয়েলি সরি। এলিজান, দাঁড়াও, বললাম তো সরি, খুব করে সরি। আচ্ছা, এই যে কানে ধরছি। সেই গ্যাংস্টার বস যার এক চোখ দেখিয়েই শহর থর থর করে কাঁপায়, আজ সেই দাঁড়িয়ে যায় ম্যানশনের গেটের সামনে, মাথা নিচু করে সত্যি কানে ধরে, একেবারে শিশুর মতন তোয়াক্কাও করে পিছনে এক রাশ বিস্ময়ে ঘেরা চোখগুলো। রাস্তার মাঝে দাঁড়ায় এলিজাবেথ, ঘুরে তাকায়, চোখে বিস্ময়, চোখে অল্প কাঁপুনি। বাতাস থেমে যায়, শব্দ থেমে যায়, কেবল ধীরে ধীরে ঝরে পড়ে তার গাল বেয়ে এক ফোঁটা জল। তখন সূর্য ঠিক আস্তে অস্ত যাচ্ছে। রক্তিম আলোয় দুজন দাঁড়িয়ে, একটা বিষণ্ণ প্রেম আর তার অপরাধবোধের মাঝে এ এক অপূর্ণতার মধ্যে পূর্ণতা। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো এলিজাবেথের সামনে। ভেতর থেকে কিছু লোক বেরিয়ে ওকে টেনে গাড়িতে তুলে ঝড়ের গতিতে চলেও গেল। ঘটনা এত দ্রুত ঘটলো যে রিচার্ড ছুটতে গিয়ে ধরতে পারলো না, তবুও আর এক মুহূর্ত দেরি করলো না। রিচার্ড ছুটে গেল মেনশনের ভেতর, গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে পিছু করলো সেই গাড়িটার। পুরনো গোডাউনের অন্ধকারের নিস্তব্ধতা ছিঁড়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে রিচার্ড আর সালমানের পাশে হাঁটু গেড়ে বসে এলিজাবেথ, হাত পা বাঁধা অবস্থায়, মুখে চেপ লাগানো, রিভলভারের ঠান্ডা নলটা ওর তালুতে চেপে ধরা। চারপাশে সশস্ত্র গার্ডদের বৃত্তে বন্দি রিচার্ড, একা কিন্তু অচল। সদ্য ভাঙা নীরবতায় ছেঁড়া গলায় চেঁচিয়ে উঠল রিচার্ড, ওকে ছেড়ে দে। সাদমানের ছোট বিকৃত পৈশাচিক হাসি, রিভলভারটা আরো গা চেপে বসে এলিজাবেথের মাথায়। এলিজাবেথের চোখ থেকে চুপচাপ গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা কান্না। দৃশ্যটা দেখে রিচার্ড যেন বিস্ফোরিত আগ্নেয়গিরি গর্জে উঠেছে। তুই কল্পনাও করতে পারছিস না কি ভয়াবহ মৃত্যু অপেক্ষা করছে তোর জন্য। সাদমান ঠান্ডা গলায় ফিসফিস করলো, আগে তুই নিজে বাঁচিস, তারপর হুমকি দিস। ওর গায়ে যদি একটা আঁচড়ও পড়ে তুই আজকেই শেষ। সাদমান এবার কিছুটা এগিয়ে এলো, হেসে বলল, কিছুই করব না। এমনি তো নারীদের গায়ে হাত তুলি না আমি, ঘৃণা করি সেই কাপুরুষতাকে। তবে তোকে ভাঙতে হবে। তোকে মারার শক্তি আমার নেই, সেটা আমিও মানি। কিন্তু তোকে নত দেখার, চোখ নামিয়ে হাঁপাতে দেখার সেই দৃশ্য হবে আমার প্রতিশোধ, আমার বাবার খুনের প্রতিশোধ। গোডাউনের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। রিচার্ড ফ্রুকুচ গেল। সাদমান ঠোঁট বাঁকিয়ে উচ্চস্বরে হেসে উঠল, বুঝিসনি? ইউ হ্যাভ টু বিগ অন মি। রিচার্ডের রক্তিম চোখে অগ্নিকুণ্ডের মতো জলজল করছে। এলিজাবেথের ভয়ে কেঁপে উঠছে, সারা শরীর থরথর করে কাঁপছে। সে বারবার মাথা নাড়তে থাকে, না 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 করছে প্রাণপণে। রিচার্ডের নিস্তব্ধতার দৃঢ়তা দেখে সাদমান আরো এক ধাপ এগোয়। রিভলভারটা এবার এলিজাবেথের কপাল ঠেসে ধরে। রিচার্ড নত স্বীকার করে, এই মেয়েটিকে, এই একটা মেয়েকে সে হারাতে পারবে না, নিজের প্রাণের বিনিময়ও না। সে ভুলে যায় তার গ্যাংস্টারের অহংকার, ভুলে যায়
নিজের নির্মম খ্যাতি, রক্তাক্ত অস্তিত্ব নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল একটা অশ্রুত পূর্ব আত্মসমর্পণে। এ দৃশ্য দেখে স্তব্ধ হয়েছে চারবার। সশস্ত্র গার্ডদের চোখে মুখে বিস্ময় ঝলক। রিচার্ড কায়নাত কিংবদন্তি, সে আজ মাথা নত করেছে। সাদমান এই বিজয়ের মুহূর্তে হো হো করে হেসে ওঠে। তার প্রতিটি হাসি আগুনে দগ্ধ বিদ্রুপ হয়ে রিচার্ডকে পোড়ায়। রিচার্ডের মাথা নিচু, সে আর তখনই অপ্রস্তুত মুহূর্তে উঠে দাঁড়ায় এলিজাবেথ। তার হাতের বাঁধন খসে পড়েছে। মাটির নিচে পড়ে থাকা ধাতব কাঁটাটা তুলে নেয় এলিজাবেথ। এক লাফে ঘুরে গিয়ে বাড়ি মারে সাদমানের মাথায়। মূর্তি লুটিয়ে পড়ে নিথর দেহ। এই সুযোগে রিচার্ড উঠে দাঁড়ায়, চোখে এবার বজ্রপাতের ছলকানি। এখন শুরু হলো তার খেলা। এখন আর গ্যাংস্টার নয়, বরং এক প্রতিশোধের দেবতা ফিরে এসেছে। রিচার্ড ঝাঁপিয়ে পড়ে সামনে থাকা দুই গার্ডের দিকে।